ওকে, সো আজকের ক্লাসের টপিক মোটামুটি অনেকগুলো একটু। সো আমি একটু ছোট আউটলাইন করে রাখছি যাতে কোনো টপিক বাদ না চলে যায়। ফার্স্টে আমরা নিউটনের ল গুলা ডিসকাস করব, দেন সেন্টার অফ মাস নিয়ে ডিসকাস করব, দেন ডিফারেন্ট টাইপস অফ ফোর্স, ফ্রি বডি ডায়াগ্রাম, দেন ইকুয়েশন অফ কনস্ট্রেইন অর কনস্ট্রেইনটস, এন্ড ফাইনালি হচ্ছে সবগুলা পুট টুগেদার করে কিভাবে যে কোনো ডাইনামিক্সের প্রবলেম অ্যাপ্রোচ করা যেতে পারে। ওকে, সো টু স্টার্ট আমরা হচ্ছে নিউটনের ফার্স্ট ল নিয়ে ডিসকাস করি, নিউটনস ল। সো এখানে হচ্ছে সবার আগে আসবে ফার্স্ট ল। তো ফার্স্ট লটা আমাকে কেউ একটু বলো যে ফার্স্ট ল স্টেটমেন্টটা কি? কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে একই দিকে চলতে থাকবে। ইয়েস, সো বেসিক্যালি এটাকে যদি আমরা একটু ম্যাথের সাহায্যে লিখতে চাই তাহলে আমরা বলবো যে সামেশন অফ ফোর্স ইজ ইকুয়াল টু জিরো, দ্যাট ইমপ্লাইজ যে অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু জিরো। কোনো বস্তুর উপর যদি মোট বল জিরো হয় সেটা ইমপ্লাই করে সেটা হলে তার ফল হচ্ছে তার বস্তুর উপর ত্বরণ জিরো হবে। এখন কথা হচ্ছে সেকেন্ড ল তো তোমরা সবাই জানো, রাইট? সেকেন্ড লর নিউটনের স্টেটমেন্ট ছিল হচ্ছে সূত্রটা। ইয়েস, সো নিউটন লিখছিল ডিপি বাই ডিটি which can also be written as ma given that m doesn't change. সো এই ইকুয়েশনে তো তুমি যদি f সমান 0 বসাও তাহলে কি সেটা ইমপ্লাই করে না a সমান 0? জি ভাই। তাহলে দুইটা ল কেন দরকার? আমার মানে ফার্স্ট ল তো হয়ে গেল সেকেন্ড ল এর একটা স্পেশাল কেস। তাহলে কি এটাকে আমরা ল বলবো? এটাকে তো আমরা বলবো অনুসিদ্ধান্ত। এনিওয়ান, আমাদের নিউটনের ফার্স্ট ল কেন প্রয়োজন? কারণ সেকেন্ড লতে আমরা যদি সামেশন অফ এফ 0 করে দিই তাহলে তো আমার এ 0 চলে আসে। ফার্স্ট ল থেকেই তো সেকেন্ড ল আর ব্যাখ্যা পাওয়া যায়। ওয়েল, মানে ওইটাই যে হচ্ছে তুমি যদি সেকেন্ড লকে ট্রু ধরে নাও তাহলে ফার্স্ট ল তো সেকেন্ড ল এর একটা ইয়ে হয়ে যাচ্ছে, একটা কনসিকুয়েন্স হয়ে যাচ্ছে। সো ফার্স্ট তো ল থাকছে না, এক্সেলারেশন তো মাঝে মাঝে জিরো হতে পারে। ইয়েস, মানে ওইটাই তো পয়েন্ট না যে টোটাল ফোর্স 0 হলে অলওয়েজ 0 হবে অ্যাক্সেলারেশন। সেকেন্ড ল তো তাই বলে। ওকে, সো অ্যাকচুয়ালি ম্যাথ যদি 0 হয় তখন অ্যাকচুয়ালি একটু কমপ্লিকেটেড। তখন অ্যাকচুয়ালি তুমি কোনো আর এক্সপ্লিসিট সলিউশন পাবা না অ্যাক্সেলারেশনের। এনিওয়ে ওইটা নিয়ে আমরা দেখবো। বাট হ্যাঁ, অ্যাকচুয়াল মেন রিজন কি? মেন রিজন হচ্ছে নিউটনের ল অ্যাকচুয়ালি এইটা বলে না। নিউটনের ল বলে হচ্ছে যে কিছু কিছু জায়গায় তুমি এটা অ্যাপ্লাই করতে পারো। সো নিউটনের ল বলে এই ফার্স্ট ল যেটা করে, ফার্স্ট ল হচ্ছে একটা সিনারিও তুলে ধরে যে এইটা যদি ট্রু হয়, ইফ ট্রু আদার লজ আর অ্যাপ্লিকেবল। নাও এক্সাম্পল কি হবে? মনে করো তুমি একটা অ্যাক্সেলারেটিং বাসে আসো। ওকে, বাসটা হচ্ছে অ্যাক্সেলারেট করছে সামনে, তুমি কি একটা পেছনের দিকে ধাক্কা অনুভব করো না? মনে করো হুট করে বাস বাসের সাপেক্ষে তুমি কিন্তু স্থির, বাসের সাপেক্ষে কিন্তু তোমার উপর কোনো নেট ফোর্স নাই, রাইট? বাট স্টিল তোমার কিন্তু একটা অ্যাক্সেলারেশন হচ্ছে, বিকজ অবভিয়াসলি তুমি পিছনে নট এক্স্যাক্টলি আপেক্ষিক বেগের জন্য না। এর রিজন হচ্ছে যে এইখানে অ্যাকচুয়ালি নিউটনের ফার্স্ট ল কাজ করে না, অ্যাটলিস্ট জেনারেল ফর্মে না, কিছু কারেকশন সহ কাজ করে। সো মেইন রিজন হচ্ছে যে নিউটনের যে সেকেন্ড ল সেটা শুধুমাত্র কাজ করে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে। নাও হোয়াট ইজ ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম? ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম হচ্ছে যাদের ত্বরণ নাই, যে সকল অবজারভার বা রেফারেন্স ফ্রেমের ত্বরণ নাই। অবজারভার স্ল্যাশ রেফারেন্স ফ্রেমের ত্বরণ নেই। সো এইরকম সব ফ্রেমে হচ্ছে কি নিউটনের সেকেন্ড ল ভ্যালিড, থার্ড ল ভ্যালিড। বাট যখন অ্যাক্সেলারেশন আসে তখন অ্যাকচুয়ালি এগুলো ভ্যালিড থাকে না।
ভ্যালিড করার জন্য পরে এসে মানুষজন কিছু ছোটখাটো কারেকশন করছে। তো সেই কারেকশন গুলো অ্যাকচুয়ালি আপাতত আমাদের ইস্যু না, বাট হ্যাঁ, তুমি যখনই কোনো অ্যাক্সেলারেটিং রেফারেন্স ফ্রেমে যাবা, যেমন এই যে আমাদের ক্ষেত্রে বাস ছিল, তখন হচ্ছে এই যে নিউটনের সেকেন্ড লকে কারেক্ট করার জন্য তোমার কিছু ইমাজিনারি ফোর্স নিয়ে আসা লাগে, যেগুলোকে আমরা বলি সুডো ফোর্স। আর নিউটনের টাইমে সুডো ফোর্স তখনও নিউটন নিজে আবিষ্কার করে নাই, মানে নিজে বের করে নাই। সো নিউটন কি বলছে, যে যেসব ক্ষেত্রে মোট বল 0 হলে ত্বরণ 0 হয়, তাহলে তুমি সেকেন্ড ল অ্যাপ্লাই করো। আর যদি 0 না হয়, নিউটন বলছে অ্যাপ্লাই করা যায় না, বাট পরে মানুষজন কারেকশন করে সেকেন্ড লকে অ্যাপ্লিকেবল করছে। সো ফার্স্ট ল মেনলি কি করে, ফার্স্ট ল হচ্ছে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম ডিফাইন করে। ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম বললে কি আমরা আপাতত ধরতে পারি যে যাদের ইয়েতে হচ্ছে তুমি নিউটনের ল গুলা অ্যাপ্লাই করতে পারো। সো ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম কি, যে সকল রেফারেন্স ফ্রেমে নিউটনের ল গুলা কোনো কারেকশন বাদেই ভ্যালিড। এন্ড এরকম রেফারেন্স ফ্রেমের কন্ডিশন কি, এরকম রেফারেন্স ফ্রেমের কন্ডিশন হচ্ছে যে এর উপর টোটাল ফোর্স 0 হলে ত্বরণও 0 হইতে হবে। এটা অ্যাকচুয়ালি মানে কি প্রসঙ্গবিন্দু কি তাহলে স্থির হতে হবে? নট এক্স্যাক্টলি স্থির, সমবেগে গতিশীল হইতে পারে, কারণ সমবেগে গতিশীল হলে তুমি কখনো হচ্ছে ডিফারেন্স বলতে পারবে না যে তুমি স্থির না সমবেগে গতিশীল, বাট ত্বরণ থাকা যাবে না। সো তাহলে কি হইলো, যে হচ্ছে আমার ইনার্শিয়াল ফার্স্ট ল কি করলো, ফার্স্ট ল হচ্ছে ডিফাইন্স ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। এই জন্য হচ্ছে আমাদের এই ফার্স্ট ল দরকার। এটা হচ্ছে ট্র্যাক সেট করে, যেখানে হচ্ছে আমি নিউটনের ল গুলো অ্যাপ্লাই করতে পারবো। ওকে, সো আগেন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম তাহলে কি, দুইটা ডেফিনেশন বলতে পারো। একটা হচ্ছে যে যাদের যেই সকল রেফারেন্স ফ্রেমে নিউটনের ল গুলা ভ্যালিড, এন্ড আরো একটা বলতে পারো যে যে সকল অবজারভার এর কোনো ত্বরণ নাই, জাস্ট সমবেগে চলে। ঠিক আছে, তো এরপর হচ্ছে আসে আমাদের নিউটনের সেকেন্ড ল। সো নিউটনের সেকেন্ড ল নিউটন লিখেছিল যে কোনো বস্তুর উপর প্রয়োগ করা মোট বল, অর্থাৎ সবগুলা বলের ভেক্টর যোগফল, অবভিয়াসলি বল একটা ভেক্টর কোয়ান্টিটি, সেটা হচ্ছে কি সিস্টেমের মোট ভরবেগের সময়ের সাথে পরিবর্তনের হার, এন্ড দাস ডিপি বাই ডিটি। নাও এখান থেকে আমাদের রেগুলার ইকুয়েশনটা কিভাবে আসে, আমরা জানি যে মোমেন্টাম কি, ভর ইনটু বেগ। ওইটা যদি এখানে বসাই দিই, এমভি, নাও এইখান থেকে এমটা ধ্রুবক রাখা যেতে পারে সার্টেন কেসেস। এখন তোমার মনে হইতে পারে যে আচ্ছা আমি র্যান্ডমলি এম ধ্রুবক করে দিব, বাট সেই কেসটা অ্যাকচুয়ালি আমরা একটু পরে ডিসকাস করব। বাট এম যদি ধ্রুবক হয়, তাহলে এম বাইরে এনে আমরা লিখতে পারি কি ডিভি বাই ডিটি, হুইচ ইজ এম এ। সো এখন আমাকে কেউ একজন বলো তো যে এই সূত্রটা তো বেশি কারেক্ট, এটা একটা স্পেশাল কেস যখন এম জাস্ট ধ্রুবক থাকে তখন, বাট এইটা বেশি পপুলার কেন, এটা এত মানুষজন কেন লেখে এফ ইকুয়ালস এম এ? সবসময় কি ভর ধ্রুবক থাকে? যদি কোনো বস্তুর উপর ধ্রুব বল প্রয়োগ করা হয় তাহলে এই সূত্রটা কারেক্ট। না, ধ্রুব বলের উপর অ্যাকচুয়ালি এটা যে কোনো মানে চেঞ্জ ইন ফোর্স দিলেও কারেক্ট। যদি ধ্রুব ভর হয় তখন কারেক্ট। এখন কথা হচ্ছে যে ধ্রুব ভর কেন আমি স্পেশাল কেস বানাবো, কেন আমি তো এটাও বলতে পারতাম আচ্ছা ধ্রুব বেগ হইলে। বেশিরভাগ সময় হচ্ছে কি ধ্রুব ভর হয় বেশিরভাগ সময়। ওয়েল কাইন্ডা মেক্স সেন্স, বাট বেশিরভাগ সময় হওয়া মানে তো সরি, এটা আরো সিম্পল। নট রিয়েলি সিম্পল। আর বলে যে হচ্ছে আমরা ইয়ে করব এমন না, নর্মালি এটাই লিখতো, বাট এখানে এম অলওয়েজ, মানে এম যে অকেশনালি ধ্রুবক হয় অকেশনালি ধ্রুবক হয় না, এই জন্য আমি কখনো একটা লকে এফ ইকুয়ালস এম এ বানাই ফেলতে পারি না। কেন আমি এম কে ধ্রুবক লিখতে পারি, কারণ আমরা নিউটনের ল নর্মালি কিসের উপর অ্যাপ্লাই করি, একটা সিস্টেমের উপর। একটা সিস্টেম নেই, এর উপর দেখি আমরা টোটাল বল কত কাজ করছে। সো দেন আমরা এই সিস্টেমের উপর নিউটনের ল অ্যাপ্লাই করি, টোটাল ফোর্স সমানে ভরবেগের পরিবর্তনের হার। এখন তুমি যদি এই সিস্টেম থেকে কোনো ভর বের না হতে দাও, তাহলে এ ভর ধ্রুবক।
মোস্ট অফ দ্য টাইম আমরা হচ্ছে ক্লোজড সিস্টেম নিয়ে কাজ করি। ক্লোজড সিস্টেম মানে কি, যাদের হচ্ছে ভর আদান প্রদান হয় না। তো তোমার ভর সিস্টেমের বাইরে গেল, ভর এখানে গেল, ভর মনে করো একটা এখানে চলে আসছে, তুমি কি করবা, তুমি তোমার সিস্টেমটাকেই বড় করে নিবা। সো মোস্ট অফ দ্য টাইম আমরা ক্লোজড সিস্টেম নিয়ে কাজ করি, মোস্ট অফ দ্য টাইম না, অলমোস্ট অলওয়েজ আমরা ক্লোজড সিস্টেম নিয়ে কাজ করি। এমন ভাবে যেন মনে করো একটা বক্স আছে, একটা বক্সের থেকে গ্যাস বের হয়ে যাচ্ছে। সো এখানে মনে করো একটা বক্স আছে, এর মধ্যে সাইডে একটু ফুটা আছে, এর মধ্যে অনেকগুলো গ্যাস পার্টিকেল আছে, আর মার্বেল অর হোয়াট এভার আছে। এখন কিছু মার্বেল মনে করো এর থেকে বের হয়ে গেল। আমরা যখন ক্লোজড সিস্টেম বলি, ক্লোজ সিস্টেম মানে আমার এই বক্স না, ভর যদি বের হয়ে যায়, এই ভর সহ সিস্টেম আমাকে তখন নিতে হবে, তখন এটা ক্লোজড সিস্টেম। এন্ড ক্লোজড সিস্টেমের মাস কখনো চেঞ্জ হবে না। বেসিক্যালি সিস্টেম থেকে যদি কিছু ম্যাস বেরো হয়ে যায়, আমার সিস্টেম বড় করে ওইটাকে সিস্টেমের মধ্যে নিতে হবে। এই জন্য অলওয়েজ আমরা বলতে পারি যে এম কনস্ট্যান্ট। সার্টেন কেসে তো কেন তুমি ইচ্ছা করতে পারো যে আচ্ছা আমি ক্লোজড সিস্টেম নিব না, আমি ওপেন সিস্টেমই নিব যেখানে ভর বের হয়ে যেতে পারে, তখন আর তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে না। ফর এক্সাম্পল, রকেটের প্রবলেম হয়তো তোমরা অনেকেই করে আসছো। রকেট কি করে, এক্সস্ট হচ্ছে পেছন দিয়ে ছাড়ে, নিজে ওপরের দিকে যায়। রকেটের যে এক্সস্ট গুলো ছেড়ে দেয়, ওগুলো কিন্তু আমরা সিস্টেমের মধ্যে নেই না, যে আচ্ছা এরা চলে গেছে বাইরে, এরা আর আমার সিস্টেমের মধ্যে নাই। তখন ওইটা কি হয়ে যায়, তখন আমার রকেট হয়ে যায় ওপেন সিস্টেম, বিকজ এইটা আমার সিস্টেম, কিন্তু এখান থেকে তো ভর বের হয়ে যাচ্ছে। সো তখন কিন্তু আমি এফ ইকুয়ালস এম অ্যাপ্লাই করতে পারবো না। স্যার আমরা যদি সিস্টেমটাকে বড় করে ওই এক্সস্টের ওইগুলা দিয়ে দেই। ইয়েস, এক্স্যাক্টলি, আমরা যদি এক্সস্ট সহ নিয়ে নিই তাহলে আমরা এফ ইকুয়ালস এম অ্যাপ্লাই করতে পারবো, কোনো অসুবিধা নেই। মোস্ট অফ দ্য টাইম ইট কামস ডাউন টু কোনটা হিসাব করা ইজিয়ার। যেমন রকেটের ক্ষেত্রে এক্সস্ট গুলো বাদে সিস্টেম নিয়ে হিসাব করা ইজিয়ার, তাই হচ্ছে আমরা জাস্ট রকেটটা সিস্টেম নিই। তার মানে এখানে এফ ইকুয়াল টু এম কার্যকর হয় না। ইয়েস, যেহেতু এখানে সিস্টেম থেকে ইয়ে বের হয়ে গেছে, সো এফ ইকুয়ালস এম অ্যাপ্লাই করতে পারো না, তখন ডিপি বাই ডিটি ইউজ করতে হয়। এনিওয়ে, সো ঠিক আছে, আমাদের ফার্স্ট ল গেল। ফার্স্ট ল এটা একটা ভেক্টর, সেকেন্ড ল গেল, এটা একটা ভেক্টর ইকুয়েশন। সো এর অবভিয়াসলি তিনটা প্রজেকশন থাকবে। আমি যদি প্রজেকশন গুলো লিখি, দেন ফোর্সের এক্স কম্পোনেন্টের সামেশন, এটা সমান হবে হচ্ছে ভর টাইমস ত্বরণের এক্স কম্পোনেন্ট। সেম ভাবে ফোর্সের ওয়াই কম্পোনেন্টের যোগফল, এম টাইমস ত্বরণের ওয়াই কম্পোনেন্ট, and likewise for z. So this is actually 3 equations in one. অলরাইট, আমরা জাস্ট আপাতত ইয়ে করে যাচ্ছি। আমরা যত ম্যাথ করবো সবই অ্যাকচুয়ালি সেকেন্ড ল রিলেটেড। সো আমরা সেকেন্ড লতে আবার ব্যাক আসবো, তার আগে আমরা একটু থার্ড ল করে আসি। ওকে, সো থার্ড ল স্টেটমেন্টটা কেউ আমাকে একটু বলো। Every action has an opposite but equal reaction. Yes, every action has an equal and opposite reaction. So সেটা দিয়ে আমরা কি বুঝি, যে একটা ফোর্স যদি থাকে F, let's say 1 on 2, আরেকটা ফোর্স থাকবে F2 on 1, যার ম্যাগনিটিউড সেম বাট দিক বিপরীত। তো দুইটা বডি আছে, লেটস কল দিস 1, লেটস কল দিস 2। এদের মধ্যে যদি কোনো এক টাইপ ফোর্স থাকে, সে 1 2 এর উপর যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করছে, লেট ইট বি কলড F1 2। প্রথমটা হচ্ছে F ফোর্স অন 1 ডিউ টু 2। দেন এর আরেকটা বিপরীত ফোর্স থাকবে, যেটা হবে হচ্ছে এর উপর কাজ করবে, এন্ড এটা হবে হচ্ছে F21, সো ফোর্স অন 2 ডিউ টু 1। এর দিক হবে আগেরটার বিপরীত, সো আগের ফোর্স এদিকে ছিল, এটা এইদিকে, এন্ড মান হবে সমান। সো এখান থেকে আমরা জাস্ট লিখতে পারবো যে F12 ইজ ইকুয়াল টু মাইনাস F21। ওকে, সো একটা ছোট বাট খুবই মিসআন্ডারস্টুড কোয়েশ্চেন সলভ করি থার্ড ল থেকে। সো মনে করো একটা ব্লক আছে, এই ব্লকটাকে আমি হচ্ছে দড়ি দিয়ে টানছি। সো আমি ব্লকটাকে যে বলে টানছি, ব্লকটাও আমাকে একই বলে টানছে। সো সে আমি ব্লকটাকে এফ বলে টানছি, ব্লকটা আমাকে এফ বলে টানছে। সো টোটাল ফোর্স কত হয় এখানে? 0 না, দুইটা যোগ করলে? বাট টোটাল ফোর্স যদি 0 হয় তাহলে তো আমার অ্যাক্সেলারেশনও 0। এন্ড অ্যাক্সেলারেশন 0 মানে এই ব্লকটা কখনো মুভ করতে পারবে না।
বাট দ্যাট ইজ অবভিয়াসলি নট ট্রু, আমরা তো জানি ব্লক মুভ করতে পারে। সো তোমাদের যেটা করতে হবে, আমার এই লজিকটাতে ভুল ধরতে হবে। আমি কি লজিক দিছি যে আমি ব্লকটাকে এফ বলে টানছি, ব্লকটাও আমাকে এফ বলে টানছে, দুইটা ফোর্স যোগ করলে টোটাল ফোর্স 0, আর আমরা জানি যে টোটাল ফোর্স সমান এম এ। সো টোটাল ফোর্স যদি 0 হয় তাহলে ত্বরণও 0, ত্বরণ 0 মানে স্থির বস্তু অলওয়েজ স্থির থাকবে। সো আমার টোটাল যে আমি ফোর্স জিরো বলতে পারবো না ভাই। ওকে, কেন? যদি একটা বস্তুর উপর যদি দুইটা বল ক্রিয়া করতো তাহলে হয়তো, কিন্তু এখানে একটা অপরটার উপর ক্রিয়া করতেছে। ইয়েস, এক্স্যাক্টলি। সো এখানে আমার কি হয়েছে, আমার সিস্টেম তো আলাদা। আমি কার উপর এফ ইকুয়ালস এম অ্যাপ্লাই করতে যাচ্ছি? ধরো ব্লকের উপর। ব্লকের উপর তো একটা বল, ব্লকের উপর জাস্ট আমি টানতেছি। সো ব্লকের তো ত্বরণ হইতেই পারে। যদি আমার উপর চিন্তা করি, আমার উপরে খালি একটা বল, সো আমারও ত্বরণ হইতেই পারে। কিন্তু যদি আমি দুইটা বল যোগ করে টোটাল সিস্টেম নিতে চাই, আমি দুইটা আলাদা আলাদা বস্তুর উপর ফোর্স যোগ করতে পারবো না। সো মেইন কথা হচ্ছে যে দুইটা আলাদা আলাদা ফিজিক্যাল বস্তু, দুইটা কানেক্টেড না, দুইটা ত্বরণের মধ্যে কোনো সম্পর্ক নাই, দুইটাকে আমি সেম সিস্টেম ধরে এদের উপর এফ ইকুয়াল সেম এ সরাসরি অ্যাপ্লাই করতে পারবো না। ওকে, থার্ড লর একটা বড় কনসিকুয়েন্স হচ্ছে মোমেন্টাম কনজারভেশন। সব ইন্টারনাল ফোর্সের সামেশন 0 হয়, অর্থাৎ আমরা যদি এইটাকে একটু এই পাশে নিয়ে যাই তাহলে দেখবা যে এইটা প্লাস F21 ইজ ইকুয়াল টু 0। তার মানে কি, যে যে কোনো 1 2 এর মানে 1 2 এর উপর যদি কোনো ফোর্স অ্যাপ্লাই করে, 2 1 এর উপর যদি কোনো ফোর্স অ্যাপ্লাই করে, দুইটা একসাথে নিলে কি হবে, আমার টোটাল ফোর্স 0 হবে। অর্থাৎ আমার সিস্টেম যদি আমি এইটা নেই, দুইটা মিলে, তাহলে কি হবে, এর উপর মোট বল 0 হবে। বাট মোট বল 0 মানে কি, summation of F is equal to 0, but this is also dp by dt. Now তোমরা তো ডিফারেন্সিয়েশন হালকা পাতলা করছো, আমাকে একটু বলো তো কার ডিফারেন্সিয়েশন 0 হয়? কনস্ট্যান্টের। ইয়েস, এক্স্যাক্টলি। সো সেজন্য আমার পি কি হইতে হবে, একটা কনস্ট্যান্ট হতে হবে। সো এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা, হুইচ ইজ অ্যাকচুয়ালি মোর ফান্ডামেন্টাল দেন নিউটনস লজ। সো এই প্রমাণটা অ্যাকচুয়ালি খুব একটা ভ্যালিড না, বাট ওয়ার্কস, সো হোয়াই নট। আমাদের মোমেন্টাম কনজারভেশন ফরচুনেটলি আজকের ক্লাসে নাই, সো আমরা মোমেন্টাম কনজারভেশন আর যাব না। সো নিউটনের ল গুলা ডিসকাস করা শেষ, এবার আমরা হচ্ছে একটু সেন্টার অফ মাস দেখে আসি। ফার্স্ট অফ অল, হোয়াই ডু উই নিড সেন্টার অফ মাস? সেন্টার অফ মাসের দরকার এই জন্য যে একটা মনে করো এক্সটেন্ডেড বডি আছে, এর উপর মনে করো পৃথিবী ফোর্স অ্যাপ্লাই করছে, প্রত্যেকটা পয়েন্টের উপর কিন্তু ফোর্স অ্যাপ্লাই করছে। বিকজ কেন, ধরো এর ছোট্ট এই ভরটুকু, এর একটা ওজন আছে, এর জন্য একটা ফোর্স আছে। এখানে আরেকটা পার্টিকেল, এর একটা ওজন আছে, এর আরেকটা ওজন আছে। মেন কথা হচ্ছে কোনো বডির উপর যখন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ভাবে কোনো একটা ফোর্স কাজ করে, তখন এই টোটাল ফোর্সটাকে আমরা একটা নির্দিষ্ট পয়েন্টে রিপ্লেস করে দিতে পারি, যে এই সবগুলা ফোর্স এই নির্দিষ্ট পয়েন্টে কাজ করছে। কন্ডিশন কি কি ছিল বাই দ্য ওয়ে? এফ এর মান কনস্ট্যান্ট। এফ এর মান যদি কনস্ট্যান্ট হয়, দেন আমি কি করতে পারি, এই সবগুলা ফোর্সটাকে একটা তুল্য ফোর্স দিয়ে রিপ্লেস করতে পারি। এই তুল্য ফোর্সটা আমার অলওয়েজ সেন্টার অফ মাসে কাজ করে। আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি, মনে করো একটা এক্সটেন্ডেড সিস্টেম, মানে এরকম কিছু একটা আছে এর ভিতরে, এর উপরে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করলাম এফ। এখন এইটা তো আর একটা পয়েন্ট পার্টিকেল না, আমার এফ সমান এম টাইমস এ লিখলাম, বাট এটা কোন পয়েন্টের এ? এই রিজিড বডির তো ডিফারেন্ট পয়েন্টে ত্বরণ আলাদা আলাদা হইতে পারে, এক এক পয়েন্টে এক এক রকম ত্বরণ হতেই পারে। সো যখন আমি এরকম করে এক্সটেন্ডেড বডিতে যাই, তখন আমার টোটাল ফোর্স সমান অ্যাকচুয়ালি হয় টোটাল ভর ইন্টু ভর কেন্দ্রের ত্বরণ। সো সেজন্য অ্যাকচুয়ালি আমার ভর কেন্দ্রটা বের করা লাগবে। সো চলো আমরা একটু দেখি তাহলে ভর কেন্দ্র কি এন্ড কিভাবে বের করে। ভর কেন্দ্র কি এটা দেখানো মোটামুটি একটু ঝামেলার, বাট আমরা ডিরেক্ট একটা সূত্র লিখতে পারি। দুইটা সূত্র লিখবো, একটা কন্টিনিউয়াস কেসের জন্য আর একটা ডিসক্রিট কেসের জন্য। আগে ডিসক্রিট কেস দেখি। সো আর সেন্টার অফ মাস, এটা হচ্ছে সেন্টার অফ মাসের অবস্থান ভেক্টর। দিস শুড বি সামেশন অফ এম আর ডিভাইডেড বাই সামেশন অফ এম। অর্থাৎ মনে করো তোমার কাছে
দুইটা ভর আছে, এদের মধ্যবর্তী দূরত্ব সে 10 মিটার, এন্ড এর ভর 5 কেজি, এর ভর 10 কেজি। তুমি কি করবা, আগে একটা রেফারেন্স পয়েন্ট বসাবা। লেটস সে এটা হচ্ছে রেফারেন্স পয়েন্ট। বা রেফারেন্স পয়েন্ট থেকে তুমি প্রত্যেকটার জন্য অবস্থান ভেক্টর বের করবা। এটার জন্য অবস্থান ভেক্টর কত, এটাকে লিখি 1। সো এটা হচ্ছে m1, এটা হচ্ছে m2। সো r1 কি হবে, r1 স্টেট আপ 0, বিকজ আমরা ওই এই জায়গাতেই হচ্ছে আমাদের কেন্দ্র ধরছি, এটাই আমাদের কেন্দ্র। r2 কি হবে, r2 হবে হচ্ছে এই ভেক্টরটা। সো আমরা যদি এই সামেশনের মধ্যে একটু বসাই, তাহলে দেখো RCM সমান কি আসছে, প্রথমটা আসবে হচ্ছে m1 ইন্টু 0 প্লাস m2 ইন্টু r2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। বা এটা তো 0 হয়ে যাচ্ছে, m2 এর ভ্যালু বসাই দিলাম, তাহলে এখানে আসবে 10 r2 ডিভাইডেড বাই 10 প্লাস 5, which gives you 2/3 r2। তার মানে এই r2 বরাবর 2/3 দূরে, এটাকে 3 ভাগ করলে ভাই এটা একটু আরেকবার বোঝাবেন, আমি আমার বুঝতে পারিনি। এই জায়গায় হবে হচ্ছে সেন্টার অফ মাস। ওকে, আমরা ডিসক্রিট দুইটা পার্টিকেলের ভর কেন্দ্র বের করা ট্রাই করছি। ভর কেন্দ্রের ফর্মুলা কি, ভর কেন্দ্রের ফর্মুলা হচ্ছে এইটা। উপরে কি থাকবে, উপরে থাকবে হচ্ছে প্রত্যেকটা ছোট ছোট ভরের অবস্থান ভেক্টর ইনটু তাদের ভর, এই জিনিসটার যোগফল, আর নিচে থাকবে মোট ভর। ওকে, সো তাহলে আমরা এই দুইটার মনে করো ভর কেন্দ্র বের করতে যাচ্ছি। কোথাও একটা ধরি, আগে কেন্দ্র ধরি। কোথায় কেন্দ্র ধরবো, প্রথমে ধরলাম 5 কেজির কাছে কেন্দ্র। এটা যদি কেন্দ্র হয়, তাহলে এর সাপেক্ষে এই m1 এর অবস্থান ভেক্টর কত, 0। এক্স্যাক্টলি 0। আর r2 এর জন্য r2 ধরলাম এই যে এই ভেক্টরটা, এখান থেকে শুরু করে এই পর্যন্ত ধরলাম r2 ভেক্টর। সো এবার যদি আমি সূত্রটা বসাই দিই, তাহলে কি আসবে, m1 ইন্টু 0 প্লাস m2 ইন্টু r2 ডিভাইডেড বাই নিচে আসবে হচ্ছে টোটাল ফোর্স m1 প্লাস m2। এবার ভাই এখানে এখানে কি মানে এই কেন্দ্রটা R1 এ না ধরে আমি কি R2 তে ধরতে পারতাম? অবশ্যই কোনো অসুবিধা নাই, আমরা কিন্তু এর ভাই আগেও এখানে দেখে আরসিএম দিয়ে কি বোঝাচ্ছে? RCM মানে বোঝাচ্ছে ভর কেন্দ্রের অবস্থান। স্যার ভর কেন্দ্র কি? ভর কেন্দ্র হচ্ছে তুমি কোনো একটা সিস্টেমের প্রত্যেকটা পয়েন্টকে একটা নির্দিষ্ট তুল্য পয়েন্ট দিয়ে রিপ্লেস করতে পারো। মেকানিক্স এর কনটেক্সটে মনে করি এটা একটা এক্সটেন্ডেড বডি আছে, এই পুরো বডিটাকে তুমি একটা পয়েন্ট দিয়ে রিপ্লেস করতে পারো। বাট এই পয়েন্টটা কোথায় বসাবা, এই অবজেক্টটা যেখানে সেন্টার অফ মাস হয়, ভর কেন্দ্র। এই ভর কেন্দ্রটাই হচ্ছে তুমি যদি একটা পয়েন্ট দিয়ে রিপ্লেস করো, তাহলে সেটা সিস্টেমটা একই রকম ব্যবহার করে, ওই যে তুল্য স্যার রোধের মতো অনেকটা। আচ্ছা, এখানে যে সূত্রটা দিলেন, এই সূত্রটা কেন কাজ করে? ইনটুইশনটা একটু দিয়েন। এটা হচ্ছে ডেফিনেশন, ভর কেন্দ্রের ডেফিনেশন। ডেফিনেশন। আচ্ছা ভাই, তাহলে কি পৃথিবীর আকর্ষণটা ওই কেন্দ্রবিন্দুতে কাজ করে, ওই ভর কেন্দ্রে? যদি তুমি অ্যাজিউম করো কনস্ট্যান্ট, ইয়েস। দেখো আমরা কিন্তু শুরুতে দেখে আসছিলাম এফ কনস্ট্যান্ট হতে হবে। ঠিক আছে। আচ্ছা, সো এটা গেল হচ্ছে ডিসক্রিট কেস। ডিসক্রিট কেস খুব একটা ইন্টারেস্টিং না, জাস্ট যোগ করতে হয় আর ভাগ করতে হয় অবস্থান মাসে ভেক্টর বের করে। ডিলিট করা হয়েছে। সরি, সেন্টার অফ মাসের ফর্মুলাতে এখানে সামেশন অফ এম আর ইনটু এম বাই এম, এখানে আরটা দিয়ে কি ডিলিট করা হয়েছে? আর হচ্ছে এই যে কোনো একটা পয়েন্টের অবস্থান ভেক্টর। সো আমি যদি এখানে একটু ইন্ডিসেস সহ লিখি, তাহলে তোমার এখানে দাঁড়াবে RCM ইজ ইকুয়াল টু উপরে সামেশন অফ i ইজ ইকুয়াল টু 0 i, সামেশন অফ ওভার i দিলেই হলো, আমার লিমিট বসানো লাগছে না। দেন এটা এম কিসের আই সাথে? আর i, প্রত্যেকটা পার্টিকেল, আইটা পার্টিকেল আছে, সেই পার্টিকেল গুলোর উপর হচ্ছে আমি সাম করব। সো আর আই হবে কি, আর আই হবে হচ্ছে আইতম পার্টিকেলের অবস্থান ভেক্টর। এই যে এখানে যখন কেন্দ্র ধরছিলাম, তখন আমার 1 নাম্বার পার্টিকেলের অবস্থান ভেক্টর অবভিয়াসলি 0 ছিল, কারণ এটাই কেন্দ্র। আর 2 নাম্বার পার্টিকেলের অবস্থান ভেক্টর ছিল হচ্ছে এটা থেকে 2 নাম্বার পার্টিকেলের অবস্থান পর্যন্ত। সো এটা হচ্ছে অবস্থান ভেক্টর। নাও একটা ইন্টারেস্টিং আছে, সেটা হচ্ছে কি,
মোস্ট অফ দ্য টাইম এই ডিসক্রিট কেসের, আচ্ছা ডিসক্রিট কেসের অবশ্যই একটু ইয়েতে যাওয়া উচিত। সো ডিসক্রিট কেসে যদি আরেকটু চিন্তা করি, চলো একটা ত্রিভুজ চিন্তা করি। মনে করো এখানে আছে হচ্ছে 3 কেজি, এইখানে 2 কেজি, এইখানে আরেকটু 2 কেজি, এন্ড এটা হচ্ছে প্রত্যেকটা হচ্ছে 1 মিটার দৈর্ঘ্যের বাহু। সো দিস ইজ 1 মিটার, 1 মিটার, দিস ইজ অলসো 1 মিটার। সো এর মনে করো আমাকে ভর কেন্দ্র বের করতে বলছে। সো ভর কেন্দ্র কি, আমরা একটু আগে দেখলাম ভর কেন্দ্র হচ্ছে একটা ভেক্টর। সেটা কি, সেটা হচ্ছে সামেশন অফ এম আর এম আই আর আই ডিভাইডেড বাই সামেশন অফ এম। ঠিক আছে, তাহলে আমরা দুই পাশে যদি উপাংশ নিয়ে লিখি তাহলে আমরা কি বলতে পারি যে এক্স সিএম ইজ ইকুয়াল টু সামেশন অফ এম আই এক্স আই ডিভাইডেড বাই সামেশন অফ এম, আর ওয়াই এর জন্য ওয়াই সিএম সমান হচ্ছে সামেশন অফ এম আই ওয়াই আই ডিভাইডেড বাই সামেশন অফ এম। আমরা জাস্ট কি করলাম, দুই পাশে আর ছিল, আর এর একবার এক্স কম্পোনেন্ট চিন্তা করছি আর একবার ওয়াই কম্পোনেন্ট চিন্তা করছি। ওকে, নেক্সট হচ্ছে আমার এখানে একটা কোঅর্ডিনেট সিস্টেম বসাইতে হবে। Why not this one? Not exactly this one. So এরকম, এটাকে 3 কেজিকে কেন্দ্র ধরলাম ধরো। সো এটাকে ধরলাম M1, এটাকে ধরলাম M2, আর এটাকে ধরলাম M3। প্রত্যেকটাকে অবস্থান বের করি। M1 এর অবস্থান R1, এটা কি 0,0, R2 জি কত? ভাই। ভাই আর2 তো দুই রকম উপাংশ আছে, কোনটা ধরবো? দুইটাই বলবো, প্রথমটা x উপাংশ তারপর একটা y উপাংশ। বাই দ্য ওয়ে 2 কিন্তু এটা, আর এটা 3। জি। R2 এর অবস্থান বিন্দু এইটা, এটাকে কোঅর্ডিনেট দিয়ে লিখলে কি হবে? 2i ইন্টু জাস্ট 2 পয়েন্ট বললে বাই হবে 1,0। R2 অ্যাকচুয়ালি হবে 1,0 বিকজ x অক্ষ বরাবর 1 একক, y অক্ষ বরাবর নাই। একইভাবে R3 যদি আমি পয়েন্টটা বের করি, এটা কি হবে, এই কোণটা 60 ডিগ্রি। ওখান থেকে তোমরা বের করতে পারবে যে লম্বটা হবে হচ্ছে √3, নো লম্বটা হবে মনে হয় হাফ, আর ভূমি হবে হচ্ছে √3/2। আচ্ছা ইয়েস ইয়েস, কস আর সাইন উল্টাই ফেলছি। সো লম্ব হবে হচ্ছে √3/2 আর ভূমি হবে হচ্ছে হাফ। জি। ওকে, সো তাহলে আমার এর অবস্থান হবে হচ্ছে হাফ কমা √3/2। ভালো কথা, আমি পয়েন্ট গুলা পেয়ে গেছি, আমি এক্স গুলা জানি, ওয়াই গুলাও জানি, তাহলে আমি ভর কেন্দ্র বের করে ফেলতে পারবো। এক্সিএম কি হবে, প্রথম ভর, সো M1 ইন্টু x1 প্লাস M2 x2 প্লাস M3 x3। এই জিনিসটাকে বেসিক্যালি আমি সামেশন দিয়ে লিখছিলাম, আর নিচে হবে হচ্ছে M1 প্লাস M2 প্লাস M3। সো M1 কত, M1 হচ্ছে 3 ইন্টু x1 কত 0 প্লাস M2 কত, M2 হচ্ছে 2 কেজি ইন্টু x2 কত, x2 হচ্ছে 1 প্লাস M3 কত, M3 2 কেজি আর x3 কত, x3 হচ্ছে হাফ ডিভাইডেড বাই নিচে হচ্ছে টোটাল ভর which will be 3 plus 2 plus 2। হিসাব করলে কত আসবে, উপরে আসবে হচ্ছে 3 আর নিচে আসবে হচ্ছে 7, তো 3/7। সেম ভাবে যদি তুমি ওয়াই সিএম বের করো, আই থিঙ্ক সিমিলার জিনিসপাতি পাবা। উপরে পাবা হচ্ছে অবভিয়াসলি এটার জন্য 0, এটার জন্য 0 পাবা, এন্ড এটার জন্য পাবা হচ্ছে √3, আর নিচে পাবা হচ্ছে টোটাল ভর which will be 7, সেই জন্য পাবা √3/7। তার মানে কি, তোমার যে ভর কেন্দ্রটা, ভর কেন্দ্রের স্থানাঙ্ক কত, ভর কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 3/7 কমা √3/7। সো somewhere about 3/7 and √3/7, সো এরকম কোন একটা জায়গায়। ওকে, এটা কি ক্লিয়ার হয়েছে?
ডিসক্রিট কেস আগেন খুব একটা ইম্পর্টেন্ট না, বাট স্টিল ছোটখাটো কোয়েশ্চেনে কখনো চলে আসতে পারে, সো ওই জন্য জাস্ট আরেকটা ফুল এক্সাম্পল করে দেখাই দিলাম। ক্লিয়ার হয়েছে? ওকে, সো এবার হচ্ছে কন্টিনিউয়াস কেস। কন্টিনিউয়াস কেসের ফর্মুলাটা অলমোস্ট সেম ভাবেই চেঞ্জ হয়। তখন আমার যে RCM এর যে ফর্মুলাটা দাঁড়ায় এটা হচ্ছে 1/m, যেটা হচ্ছে টোটাল m, ইন্টু ইন্টিগ্রাল অফ RDM, যেখানে ইন্টিগ্রেশনটা হয় হচ্ছে টোটাল বডির উপর। এক্সাম্পল দেখি, আমাদের ইন্টিগ্রেশন মোস্ট অফ দ্য টাইম করা লাগবে না, বাট আমরা জাস্ট দেখি যে ইন্টিগ্রেশনটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে। মনে করি এটা একটা বৃত্ত, এটা x অক্ষ, এটা y অক্ষ। সো এখন আমি হচ্ছে আমার ভর কেন্দ্র কিভাবে বের করব? ফার্স্ট অফ অল এটা একটা ভেক্টর ইন্টিগ্রেশন। ভেক্টর যা কিছু থাকে আমরা উপাংশ ভেঙে ফেলতে পারি। সো এটাকে আমরা উপাংশ ভেঙে লিখতে পারবো xcm সমান 1/m ইন্টু ইন্টিগ্রাল অফ xdm, আর ycm is equal to 1/m integral of ydm. সো এটা মানে কি, যে তুমি যে কোনো পয়েন্ট নিবা, সে এই পয়েন্ট, এর জন্য x কত হবে সেটার একটা ফর্মুলা বের করবা। দেন প্রত্যেকটা এই যে এখানে যেই বৃত্তটা আছে, এই বৃত্তের প্রত্যেকটা পয়েন্টের জন্য তুমি হচ্ছে ইন্টিগ্রেশন করবা, প্রত্যেকটা পয়েন্টের উপর জিনিসটাকে ইন্টিগ্রেশন করবা। এক্স কি হবে? এক্স হবে কেন্দ্র থেকে যে নির্দিষ্ট একটা বিন্দুর এক্স অক্ষ বরাবর দূরত্ব। নাও এটা আমাদের মোস্ট অফ দ্য কেসে কেন লাগবে না? কারণ মোস্ট অফ দ্য কেসে আমরা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড বডি নিয়ে কাজ করব। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ম্যাসওয়ালা বডির ক্ষেত্রে এদের জিওমেট্রিক সেন্টার আর ভর কেন্দ্র একই। সো আবারও যদি আমার ম্যাস ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়, অর্থাৎ রো বা ডেনসিটি এটা যদি কনস্ট্যান্ট হয়, which is the case in most of the cases, সো এটা কনস্ট্যান্ট হইলে আমার জিওমেট্রিক সেন্টার আর সেন্টার অফ মাস সেম হয়। এই বৃত্তের জিওমেট্রিক সেন্টার কি? কেন্দ্র। এক্স্যাক্টলি কেন্দ্র। সো এটাই এর সেন্টার অফ মাস হবে। মনে করো একটা ইয়ে আছে, আয়তক্ষেত্র আছে, এর জিওমেট্রিক সেন্টার কি? কর্ণদ্বয়ের ছেদবিন্দু। এক্স্যাক্টলি কর্ণদ্বয়ের ছেদবিন্দু। সো এর ভর কেন্দ্র হবে কর্ণদ্বয়ের ছেদবিন্দু। একটা মনে করো রড, এর জিওমেট্রিক সেন্টার এর মিড পয়েন্ট। এর মিড পয়েন্ট, এটা হবে এর সেন্টার অফ মাস। আর কি কি শেপ আছে? আর একটু কমপ্লিকেটেড গেলে একটা পিরামিডের ইয়ে কি হয়? পিরামিড আঁকানো ঝামেলা, বাট একটা পিরামিড ধরো সার্কুলার বেসড পিরামিড, সো এর হচ্ছে জিওমেট্রিক সেন্টার কোথায়? ভূমি থেকে একটু উপরে হয়। তোমার বের করতে পারবা ফর্মুলাটা আরামসে। নিচের সার্কেলের সেন্টার অফ ম্যাসের আর উপরের ওই টিপের যোগ করে তারপর ওইটার মিড পয়েন্ট। h/4 নট এক্স্যাক্টলি মিড পয়েন্ট। h/4 কি? জি না, আই ভাই, ডোন্ট থিংক সো। আচ্ছা আচ্ছা, হইতে পারে। তাহলে মনে হয় আমি এই সাইড লেন্থ দিয়ে ফর্মুলাটা দেখছিলাম। যাই হোক, তুমি এটা হচ্ছে গুগল করে বের করতে পারো পিরামিডের জিওমেট্রিক সেন্টার কোথায়। আমি বলতে চাচ্ছি যে ওই যে নিচের বেজের সেন্টার অফ ম্যাসটা যে পয়েন্ট আছে সেই পয়েন্টের সাথে হচ্ছে কি উপরের টিপটা যোগ করব। এখন এই রেখাটার মিড পয়েন্টটা না, ওই রেখার মিড পয়েন্ট হবে না অ্যাকচুয়ালি। ওকে, এটা নিয়ে হচ্ছে পরে একটু ঘাটাঘাটি করে দেখতে পারো, খুব একটা কমপ্লিকেটেড কিছু না। ওই চারটা ত্রিভুজ ধরে ওদের হচ্ছে যে ভর কেন্দ্র থাকে ওই তিনটা ছেদবিন্দু হয়, ওই চারটা ছেদবিন্দু হয় হচ্ছে ওই চারটার সাথে লম্ব রেখার ছেদবিন্দু হয় হচ্ছে অ্যাকচুয়াল ভর কেন্দ্রটা। এটা ভেক্টর দিয়েও করা যায়, বাট আমরা অত ইয়েতে যাব না। বুঝেছি। ওকে, সো ঠিক আছে। এখন মেইন কথা হচ্ছে এই যে এরকম ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড থাকে, সো মোস্ট অফ দ্য কেসেসে উই গেট ইট ভেরি ইজিলি। অল্প কিছু কেস আছে, আমরা একটা কেস খালি সলভ করে যাই চলো, নন ইউনিফর্ম ডেন্সিটির ক্ষেত্রে। মনে করো এটা একটা রড, ঠিক আছে? এই রডের এখানে হচ্ছে কেন্দ্র, এর পাশে হচ্ছে এক্স, রডের লেন্থ হচ্ছে এল, টোটাল ভর হচ্ছে বড় হাতের এম। আচ্ছা, টোটাল ভর লাগবে না, এর ডেন্সিটি ধ্রুবক না। এর ঘনত্ব কত? এর ঘনত্ব হচ্ছে ধরো 4x², এরকম ভাবে পরিবর্তন হয়। 4 বাদ দিলাম, জাস্ট x²।
তার মানে কি, যে তুমি যখন এখানে আসো তখন ঘনত্ব হচ্ছে এইটুকু দূরত্ব তার স্কয়ার, যখন তুমি আরো দূরে যাও তখন কি হইতেছে, আরো ঘন হয়ে যাইতেছে। এখানে গেলে এইটা হচ্ছে এক্স এর স্কয়ার। ঘনত্ব বেসিক্যালি বর্গাকার আকারে বাড়ছে। সো এর ভর কেন্দ্র কোথায় হবে? এবার হচ্ছে আমাদের সেই ইন্টিগ্রেশনের ফর্মুলায় যেতে হবে, বাট ফরচুনেটলি এটা ওয়ান ডাইমেনশনাল। সো আমাদের এই ওয়াই অক্ষেরটা বাদ আমরা জাস্ট এক্স অক্ষ নিয়ে কাজ করলেই হয়ে যাচ্ছে। সো আচ্ছা, টোটাল ভর এম এটাও লাগবে। সো আমার এক্স সিএম এটার ফর্মুলা ছিল হচ্ছে 1/m, যে এমটা দেওয়াই আছে টোটাল এম, টাইমস ইন্টিগ্রাল অফ এক্স ডিএম। এন্ড ইন্টিগ্রেশনটা কিসের উপর হবে? টোটাল বডি। ওকে, সো আমার এর মধ্যে ঘনত্বটা একটু আনতে হবে ইন্টিগ্রেশনের মধ্যে, বিকজ অবভিয়াসলি ঘনত্বের একটা ফাংশন দেওয়া আছে। এটা কিভাবে আনা যায়? আমাদের এক্ষেত্রে কি ভর ভাগ দৈর্ঘ্য, এটাই কি ঘনত্ব হইতো না? সো এম ভাগ এল, নর্মালি এটাই হইতে হচ্ছে ঘনত্ব। আয়তন না? এটা তো একমাত্রিক না। ও, এতে দৈর্ঘ্য বাদে আর কিছু নাই। এনিওয়ে, যেহেতু এটা চেঞ্জ হচ্ছে, তাহলে আমরা কি লিখতে পারি? ডিএম বাই ডিএল ইজ ইকুয়াল টু ল্যামডা। দৈর্ঘ্যের সাথে ভর পরিবর্তনের হার হচ্ছে ঘনত্ব। এখান থেকে দেখুন আমরা ডিএম খুব সহজে বের করে ফেলতে পারি, ল্যামডা ডিএল। আর ল্যামডার মান বসাই দিলে এক্স স্কোয়ার ডিএক্স। ডিএল না, এটাকে আমরা এক্সই লিখি, বিকজ আমাদের এই কোঅর্ডিনেটটা তো আমরা এক্স ধরছি। সো ছোট্ট একটা দূরত্ব ডিএক্স, এর মধ্যে যে পরিমাণ ভর আছে ডিএম, এই দুটোকে ভাগ করলে ওর ঘনত্ব পাবো আমি। তো সেখান থেকে দেখো আমরা ডিএম এর একটা সুন্দর ফর্মুলা পেয়ে গেছি, এক্স স্কোয়ার ডিএক্স। এটা যদি এখানে বসাই দিই, 1/m এর মতো থাকলো, ইন্টিগ্রাল অফ এখানে এক্স, আর ডিএম এর জন্য বসবো হচ্ছে এক্স স্কোয়ার ডিএক্স। টোটালটা কম্বাইন করলে 1/m এর মতো, এখানে থাকবে এক্স কিউব ডিএক্স। আর ইন্টিগ্রেশনটা কিসের উপর হবে? এখানে হচ্ছিল টোটাল বডি। টোটাল বডি কভার করতে আমার এক্স এর লিমিট কত থেকে কত হওয়া লাগবে বলতো? 0 থেকে টোটাল লেন্থ। ইয়েস, 0 থেকে এল পর্যন্ত। সো নিচে এম, এই ইন্টিগ্রেশনটা তোমাদের ফর্মুলা দেখছিলে তোমরা, এক্স টু দি পাওয়ার এন এর জন্য হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। সো সেটা এখানে বসাই দিলে এখানে হবে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4/4। আর লিমিট বসালে কি হবে? ওপরে হবে হচ্ছে একবার এল টু দি পাওয়ার 4 মাইনাস 0 টু দি পাওয়ার 4। 0 টু দি পাওয়ার 4 0, সো এটা কাটাকাটি গেল। আমার ভর কেন্দ্র কোথায় আসলো? ভর কেন্দ্র আসলো হচ্ছে এল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4m। দিস ইজ এক্স সিএম। সো ইন জেনারেল আমি হচ্ছে জাস্ট একটা এক্সাম্পল দেখালাম যে কোনো কনস্ট্যান্ট ডেনসিটি না এমন অবজেক্টের সেন্টার অফ মাস আমরা কিভাবে বের করতে পারি। আবারও ডেনসিটি যদি কনস্ট্যান্ট হয়, ইন্টিগ্রেশনে যাওয়ার দরকার নেই, আমি জাস্ট জিওমেট্রিক্যাল সেন্টার বের করবো, জ্যামিতিক ভাবে বস্তুটার কেন্দ্র কোথায়, তাহলেই হয়ে যাবে। ভাই আমরা কার ভর কেন্দ্র বের করলাম? এই যে একটা রডের যার ঘনত্ব হচ্ছে অবস্থানের সাথে পরিবর্তন হচ্ছিল। আচ্ছা, ওকে। সো ঠিক আছে, মোটামুটি আমরা সিম্পল কিছু অবজেক্টের সেন্টার অফ মাস বের করা শিখছি, কনস্ট্যান্ট ডেনসিটি সবগুলাই পারবো মোটামুটি, আর চেঞ্জিং ডেনসিটির অ্যাটলিস্ট ওয়ান ডাইমেনশনাল গুলোর ক্ষেত্রে পারবো আশা করা যায়। ঠিক আছে, সো আমাদের তাহলে সেন্টার অফ মাসও ডান। এখন আমরা অ্যাকচুয়াল ডাইনামিক্সে ঢুকবো। এখন আমরা ডিসকাস করবো হচ্ছে বিভিন্ন টাইপের ফোর্স নিয়ে। ঠিক আছে, সো কি কি ফোর্স নিয়ে ডিসকাস করবো সেটা আগে ছোট করে লিখে ফেলি। সবার আগে আমরা ডিসকাস করব হচ্ছে গ্র্যাভিটি বা ওয়েট, যেটা অ্যাকচুয়ালি ডিসকাসের খুব বেশি কিছু থাকবে না, বা ওয়েট। তারপর ডিসকাস করব হচ্ছে রিঅ্যাকশন ফোর্স বা নর্মাল ফোর্স। তারপরে হচ্ছে টেনশন। and friction, and finally spring. Okay, so gravity বা weight,
এটা নিয়ে ডিসকাস করার কিছু নাই, আমরা জানি যে ডাব্লিউ সমান হচ্ছে, ডাব্লিউ লেখা উচিত হবে না, এফ সমান হচ্ছে জি এম এম বাই আর স্কোয়ার, আর যখন কাছাকাছি থাকে তখন আমরা এটাকে ডিরেক্ট লিখি এম জি। যে কোনো ভরওয়ালা বস্তুই অন্য কোনো ভরওয়ালা বস্তুর সংস্পর্শে আসলে, সংস্পর্শ না, ফিল্ডের মধ্যে আসলে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স অনুভব করে। ওকে, সো আমরা পৃথিবীতে যারা আছি তারা নিজেদের ভর অনুভব করি গ্র্যাভিটির কারণে, পৃথিবী আমাদেরকে এমজি বলে, নিচের দিকে থাকে। স্যার আপনি যে বললেন ফিল্ডের মধ্যে, তো এই ফিল্ডের মধ্যে মানে কি? ফিল্ডের মধ্যে বলতে আপাতত ধরে নাও যে কোনো একটা বস্তুর মানে, আচ্ছা, গ্র্যাভিটেশনাল ফিল্ড বলতে বোঝায় হচ্ছে একটা যে কোনো বস্তু যার ভর আছে, এ হচ্ছে অসীম পর্যন্ত একটা অদৃশ্য অদৃশ্য একটা অংশ থাকে যার মধ্যে আসলে অন্য কোনো বস্তু আসলে এর উপরে ফোর্স অ্যাপ্লাই করতে পারে, এটাকে এটা বলে হচ্ছে অসীম এই পর্যন্ত বস্তুর মানে ফিল্ড। কি? এটা যেহেতু অসীম পর্যন্ত মানে কি, এটা যে কোনো জায়গায় থাকলেই তো হবে তাহলে? যে কোনো জায়গায় থাকলে হবে, বাট তুমি যদি অন্য আরেকটা প্রবলেম কনসিডার করো তাহলে নেসেসারিলি না। এনিওয়ে, সো হ্যাঁ, ওইভাবে চিন্তা করতে পারো, যে কোনো জায়গায় থাকলেই হবে। সো ভরওয়ালা দুইটা বস্তু একে অপরের আশেপাশে থাকলে গ্র্যাভিটেশনাল ফোর্স অনুভব করবে, আর আমরা মেকানিক্সের যেসব প্রবলেম সলভ করবো মোস্ট অফ দ্য কেসেসে আমাদের এই জিনিসটা অ্যাকাউন্ট করতে হবে যে পৃথিবী যে কোনো বস্তুকে এমজি বলে নিচের দিকে টানছে। এখানে আরেকটা জিনিস আছে ডিসকাস করার, হুইচ ইজ অ্যাপারেন্ট ওয়েট। দিস ইজ রিয়েল ওয়েট। এমজি এটা হচ্ছে রিয়েল ওয়েট। আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে কি অ্যাপারেন্ট ওয়েট। অ্যাপারেন্ট ওয়েট কি? মানুষ হচ্ছে কাইন্ড অফ বোকাশোকা টাইপের, মানুষ হচ্ছে কন্ট্যাক্ট বাদে যত ফোর্স মানে তার উপর টোটাল যে ফোর্স অ্যাপ্লাই করে সে ওইটাই ভাবে যে এটাই মনে হয় আমার ওজন। ফর এক্সাম্পল, মনে করো একটা লিফটে তুমি উপরে উঠছো, যখন উপরে ওঠো তোমার পৃথিবী কিন্তু তোমার প্রকৃত ওজন যেটা সেটা কিন্তু এমজি আছে, কিন্তু তোমাকে যে লিফট উপরের দিকে টানছে তার জন্য তোমার এই যে ভূমি যেটা, এ তোমার উপর একটা ফোর্স দিচ্ছে যেটা এমজি থেকে বড়। এর কারণে তোমার কি মনে হবে এই যে যেই বলটা তোমার উপর কাজ করছে এন, এটা হচ্ছে তোমার ওজন। সো এখানে অ্যাপারেন্ট ওয়েট বলতে আমরা যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে কি একটা ওয়েট, রিয়েল ওয়েট। রিয়েল ওয়েট কি? যেটা হচ্ছে যেই বলে পৃথিবী আমাকে টানছে। আর অ্যাপারেন্ট ওয়েট যেটা তোমাকে যদি আমি বলি যে তুমি কি পরিমাণ ওজন ফিল করছো, বা তোমার কি ভারী ভারী লাগছে, বা তোমার কি মনে হচ্ছে তোমাকে কেউ নিচের দিকে টানছে, এই জিনিসটা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অ্যাপারেন্ট ওয়েট। এই অ্যাপারেন্ট ওয়েট কি? অ্যাপারেন্ট ওয়েট হচ্ছে আমরা যে জায়গায় যেখানে দাঁড়ায় আছি বা যার যেই তলের সংস্পর্শে আছে সেই তল আমাদের উপর যেই পরিমাণ বল দিচ্ছে। আচ্ছা স্যার, যখন ওজন মাপার মেশিন ওজন মাপে তখন কি রিয়েল ওয়েট মাপে নাকি অ্যাপারেন্ট ওয়েট মাপে? অ্যাপারেন্ট ওয়েট মাপো। মনে করো এখানে একটা ওজন বক্স আছে, তুমি এর উপর দাঁড়ায় আছো, তুমি অ্যাকচুয়ালি মাপো কি এই যে এই বক্সটা তোমার উপর যে ফোর্স দিচ্ছে প্রতিক্রিয়া বল, সেই প্রতিক্রিয়া বলটাকে আমরা বলি হচ্ছে অ্যাপারেন্ট ওয়েট। এই অ্যাপারেন্ট ওয়েটটা তুমি ফিল করো এন্ড ওজন মাপা মেশিনও অ্যাপারেন্ট ওয়েট, ওজন মাপা মেশিনও এই অ্যাপারেন্ট ওয়েটই মাপে। তো কিছু কিছু ক্ষেত্রে এই যে এরকম কোয়েশ্চেন আসতে পারে যে বস্তুর অ্যাপারেন্ট ওয়েট কত, বা বস্তু কি পরিমাণ ওজন অনুভব করবে, তারা অ্যাকচুয়ালি জিজ্ঞাসা করছে যে তাদের বস্তুটার অ্যাপারেন্ট ওয়েট কত। সেই অ্যাপারেন্ট ওয়েটের জন্য কি করতে হবে? তল কি পরিমাণ প্রতিক্রিয়া বল দিচ্ছে সেটা বের করতে হবে। নাও তলের প্রতিক্রিয়া বল টেকস আস টু সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড ফোর্স অ্যাকচুয়ালি, যে রিঅ্যাকশন ফোর্স বা নর্মাল ফোর্স বা প্রতিক্রিয়া বল। এটা কি? যে কোনো একটা সারফেস তোমার উপর দুই টাইপের বল দিতে পারে। যে কোনো একটা তল, মনে করো এখানে তুমি দাঁড়ায় আছো, দুই টাইপের বল দিতে পারে। একটা কি? একটা হচ্ছে তলের সাথে লম্ব দিকে, আরেকটা কি হইতে পারে তলের সমান্তরালে, যে কোনো দিকে হইতে পারে। সো এই তলের সাথে লম্ব যে ফোর্স গুলা হয় এগুলাকে আমরা বলি হচ্ছে নর্মাল ফোর্স, বা অনেকে বলে রিঅ্যাকশন ফোর্স। রিঅ্যাকশন ফোর্স বলাতে আমি কাইন্ড অফ স্কেপটিক্যাল, আমি হচ্ছে নর্মাল ফোর্স বলতেই প্রিফার করবো জিনিসটাকে। হ্যাঁ, সো নর্মাল ফোর্স এটা হচ্ছে বলে নর্মাল ফোর্স। আর তলের সমান্তরালে যে ফোর্স গুলো অ্যাপ্লাই করতে পারে এটাকে কি বলে? এটা কি কেউ বলতে পারবা? তলের সমান্তরালের ফোর্স গুলাকে বলে হচ্ছে ফ্রিকশন।
এটা নিয়ে আমরা একটু পরে ডিসকাস করবো, বাট আমাদের ক্ষেত্রে মেন পয়েন্ট কি, যে কোনো একটা তল, সেই তলের সাথে লম্ব দিকে যেই পরিমাণ বল প্রয়োগ করে সেটাকে আমরা বলি হচ্ছে নর্মাল ফোর্স। এই নর্মাল ফোর্স কেন আসে? এই নর্মাল ফোর্স আসে হচ্ছে যাতে বস্তুটা ভেঙে না যায়। তুমি একটা টেবিলের উপর দাঁড়ায় আছো, মনে করো এটা একটা টেবিল, এই টেবিল লম্ব দিকে তোমার উপর ফোর্স দিবে। কেন ফোর্স দিবে? কারণ তুমি টেবিলের উপর দাঁড়ায় আছো, তোমার উপর পৃথিবী ফোর্স দিচ্ছিল, তো সেই ফোর্সের জন্য তোমার নিচে নেমে যাওয়ার কথা। তো নিচে নামতে হলে টেবিল ভাঙতে হবে, টেবিল ভাঙতে যাচ্ছে না, তাই টেবিলের অনুপরমাণুর মধ্যে যে আকর্ষণ আছে, ওই আকর্ষণ বলগুলা মিলে তোমাকে একটা উপরের দিকে নেট ফোর্স দিচ্ছে, যাতে তুমি নিচে না নেমে যাও। নাও ওয়েট বের করার আমাদের কাছে একটা সুন্দর ফর্মুলা ছিল, নর্মাল ফোর্স বের করার কোনো ফর্মুলা নাই। এটাকে এন দিয়ে লেখে নর্মালি, নর্মাল ফোর্স কোনো ফর্মুলা নেই। তো এটা কিভাবে বের করতে হয়? বিভিন্ন কন্ডিশন দিয়ে বের করতে হয়। আরো কয়েকটা ফোর্স পাবো যেগুলো বের করার আমাদের কাছে কোনো ফর্মুলা থাকবে না। এগুলা কিভাবে বের করতে হবে? প্রবলেমের কন্ডিশন দেখে বের করতে হবে, সেগুলোতে আমরা যাবো আস্তে আস্তে, অসুবিধা নেই। নর্মাল ফোর্সের ভ্যালু কখনো নেগেটিভ হতে পারে না। নর্মাল ফোর্স কি? নর্মাল ফোর্সের ভ্যালু হচ্ছে অলওয়েজ লার্জার দেন জিরো, লার্জার দেন অর ইকুয়াল টু জিরো। নর্মাল ফোর্স জিরো হওয়া মানে কি? মনে করো তুমি টেবিল তোমার উপর আর কোনো বল দিচ্ছে না, তার মানে হচ্ছে যে তুমি টেবিল থেকে লাফ দিছো অলরেডি, তোমার সাথে আর টেবিলের কোনো সংস্পর্শ নাই, ঠিক আছে? আর নর্মাল ফোর্স নেগেটিভ হওয়া মানে কি? নেগেটিভ হওয়া মানে হচ্ছে টেবিলটা তোমাকে টেনে ধরে রাখছে। well certain cases are possible যদি তুমি লাইক গ্লু লাগাই দাও আর সামথিং, বাট ইন জেনারেল নর্মাল ফোর্স কখনো নেগেটিভ হওয়া পসিবল না। অর্থাৎ নর্মাল ফোর্স কখনো তোমাকে টেবিলের সাথে টেনে লাগায় রাখতে পারবে না, এটা জাস্ট তোমাকে উপরের দিকে ধাক্কা দিতে পারবে। এন্ড যদি তোমাকে কখনো বলে যে কোনো বস্তুর সংস্পর্শ হারাবে, তখন এন হবে জিরো। সো তলের সাথে সংস্পর্শ, আমি বাংলায় বাজে কন্ট্যাক্ট লিখি, কন্ট্যাক্ট হারালে ওই মুহূর্তে n ইজ ইকুয়াল টু জিরো হয়। আগেন বিকজ n নেগেটিভ হওয়া পসিবল না, তুমি হচ্ছে যত তলের থেকে চলে যাওয়ার চেষ্টা করবা তত নর্মাল ফোর্স কমতে থাকবে, যখন একবারেই কন্ট্যাক্ট হারাই ফেলবা তখন নর্মাল ফোর্স জিরো হয়ে যাবে। পানির পৃষ্ঠটানটা কি? আচ্ছা, পানির পৃষ্ঠটান হচ্ছে ওয়েল এটাকে তুমি নর্মাল ফোর্স হিসেবে তাহলে এটা অ্যাকচুয়ালি অ্যাট্রাকটিভ হইতে পারে। সো মেন পয়েন্ট হচ্ছে যে পানির, মনে করো ইন্টারমলিকুলার বন্ডগুলো যদি তুমি দেখো, এইখানে একটা এখানে একটা কণার আশপাশে যতগুলো নেইবারিং অ্যাটম আছে, সারফেসে যে অ্যাটম গুলো আছে তার কি এক্স্যাক্টলি হাফ সংখ্যক নেইবার আছে না? এই পাশের যেই আরো পানির কণাগুলো থাকার কথা সেগুলো তো নাই, এর এই পাশে যে কণাগুলো থাকার কথা সেগুলো তো নাই। ওটাই মানে বস্তু থেকে আর কি টানে। ইয়েস, বিকজ তোমার এখানে দেখো, এখানে কি হওয়ার কথা, এই পার্টিকেল গুলো এই উপরের পার্টিকেল গুলো উপরে একটা ফোর্স দিত, নিচের পার্টিকেল গুলো নিচে একটা ফোর্স দিত, তাই সাম্যাবস্থায় থাকতো। বাট সারফেসে যে কণাগুলো আছে, সরি এক্ষেত্রে এন নেগেটিভ বলা যায় না? ইয়েস, এক্ষেত্রে এন নেগেটিভ হইতে পারে। যখন তুমি একটা জিনিস তুলে নিতে যাবে তখন হচ্ছে কন্ট্যাক্ট ফোর্সের জন্য ওইটা খুবই মানে সারফেস টেনশনের ভ্যালু নরমালি খুবই অল্প হয়। সো হ্যাঁ, খুবই অল্প নিচের দিকে টান দিতে পারবে। হ্যাঁ, সো এখানকার নেইবারিং অ্যাটম গুলো খালি নিচের দিকে টান দিতে পারে, উপরে টান দেওয়ার জন্য কোনো নেইবারিং অ্যাটম নাই। সো তুমি যখন একটা পার্টিকেলকে বের করতে যাও, ওকে এই নিচের পার্টিকেল গুলো টান দিয়ে ধরে রাখে, সো তোমাকে একটা ফোর্স অ্যাপ্লাই করতে হয়। ওকে, সো নেক্সট হচ্ছে টেনশন ফোর্স। টেনশন ফোর্স হচ্ছে কি? টেনশন ফোর্স নর্মাল ফোর্সের মতনই। মনে করো তুমি একটা দড়িকে টানছো, এটা হচ্ছে একটা দড়িকে তুমি এই পাশে টান দিচ্ছ, এ পাশে টান দিচ্ছ। এই দড়ি তো নর্মালি ছিঁড়ে যাওয়ার কথা, রাইট? তুমি দুই পাশ থেকে যখন টান দিবা, দুই পাশে ত্বরণ হয়ে দড়ি ছিঁড়ে যাওয়ার কথা। কিন্তু দড়ির অভ্যন্তরীণ যে পরমাণু গুলো আছে, এরা কি করছে? একটা আরেকটাকে সাথে ধরে রাখছে। সাথে ধরে রাখার জন্য অ্যাকচুয়ালি তোমার ফোর্সের বিপরীতে আরেকটা ফোর্স দিচ্ছে, যেটাকে আমরা বলছি টেনশন ফোর্স। সো টেনশন ফোর্সের উৎপত্তি কোথা থেকে? টেনশন ফোর্সের উৎপত্তিও ইন্টারমলিকুলার ফোর্স থেকেই, যাতে দড়িটা ছিঁড়ে না যায়।
সো এই নর্মাল আর টেনশনের মধ্যে অলরেডি একটা তোমরা ছোটখাটো মিল পেয়ে গেছো, যে দুইটাই হচ্ছে কি একটা শর্ত থেকে আসছে। কেমন শর্ত? নর্মাল ফোর্সের শর্ত ছিল যে টেবিল তো ভাঙা যাবে না, টেবিল না ভাঙার জন্য আমার উপরের দিকে একটা ফোর্সের প্রয়োজন। আর টেনশনের ক্ষেত্রে কি? টেনশনের ক্ষেত্রে দড়ি তো ছেঁড়া যাবে না, দড়ি না ছেঁড়ার জন্য আমার ভেতরের দিকে দড়ির মধ্যে একটা ফোর্স তৈরি হওয়া প্রয়োজন। সো এইগুলাকে ইন জেনারেল বলা যায় হচ্ছে ফোর্স অফ কনস্ট্রেইন। ফোর্স অফ কনস্ট্রেইন, কনস্ট্রেইন মানে শর্ত বা এরকম কিছু, কনস্ট্রেইন। সো এই জন্য নর্মালের মতো টেনশন ফোর্সেরও কোনো ইকুয়েশন নাই। এদেরকে কিভাবে বের করতে হয়? এই যে কনস্ট্রেইন, এই যে শর্ত, এই শর্তগুলা দিয়ে এদের মান বের করতে হয়। আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি ভরহীন দড়িতে টেনশনের মান ধ্রুবক থাকে। তো মনে করে এই দড়িটা আছে, এই দড়ির ভর খুবই ছোট। সো এই দড়ির ভর হচ্ছে মাছ স্মলার দেন 1, মানে প্রায় 0। এরকম হইলে আমাকে দেখাইতে হবে যে এর প্রত্যেকটা পয়েন্টে টেনশন সেম হয়। ওয়েল, দ্যাটস ভেরি ইজি। ছোট্ট একটা অংশ না, মনে করে এখান থেকে একটা ছোট অংশ কেটে নিয়ে এখানে নিয়ে আসলাম। এই অংশটার উপর বাম পাশের দড়ি একটা টান দিচ্ছে, ডান পাশের দড়ি আরেকটা টান দিচ্ছে। ভাই এটাকে টেনশনের বাংলায় যে টান বল না, ইয়েস, টানবো। এই পাশেরটাকে ধরলাম টি, এ পাশেরটাকে ধরলাম টি প্রাইম, র্যান্ডমলি একটা জায়গায় তুলে আনছি। এখন দড়ি যদি অলমোস্ট ভরহীন হয়, তাহলে ছোট অংশের ভরও প্রায় 0ই হবে। সো এই অংশের ভর যদি প্রায় 0 হয়, তাহলে চলো আমরা একটু নিউটনের সেকেন্ড ল অ্যাপ্লাই করি এইটুকুর উপর। টোটাল ফোর্স কত? টোটাল ফোর্স হচ্ছে টি প্রাইম মাইনাস টি ইজ ইকুয়াল টু ছোট এম, এটাকে দেখলাম ডেল্টা এম টাইমস এ। এর সমান কি হচ্ছে? এর সমান হচ্ছে টি প্রাইম মাইনাস টি ডিভাইডেড বাই ডেল্টা এম। এখন ডেল্টা এম যদি অনেক ছোট হয়, তাহলে তোমার ত্বরণ কি হয়ে যাচ্ছে? অনেক বড় হয়ে যাচ্ছে না? জি। সো এর মানে কি দাঁড়াচ্ছে? এর মানে দাঁড়াচ্ছে হচ্ছে যে তুমি দড়িকে যদি টান দাও, দড়ির ভর যদি অল্প হয়, তাহলে দড়ি র্যান্ডমলি ত্বরণ তৈরি হবে দড়িতে। জাস্ট একটা পয়েন্ট হুট করে অনেক বড় ত্বরণ সৃষ্টি হয়ে অসীমে চলে যাবে। বাট অবভিয়াসলি দ্যাট ডাজন্ট মেক সেন্স। আমরা হচ্ছে রিয়েল লাইফ থেকে জানি যে এটা ট্রু না। সো তাহলে কি হইতে পারে? তাহলে উপরের পার্টটা 0 হইতে হবে। উপরের পার্ট 0 হলে আমার এই যে নন ফিজিক্যাল একটা সিনারিও তৈরি হচ্ছিল, যে দড়ি টান দিলে দড়ি হচ্ছে একটা অংশ ত্বরণ হয়ে অসীমে চলে যাবে। এটা তো টোটালি হচ্ছে ননসেন্স একটা জিনিস। সেই ননসেন্সিক্যাল জিনিসটা দূর করার জন্য আমার কি কন্ডিশন আসছে? টি প্রাইম ইজ ইকুয়াল টু টি। তার মানে কি দড়ির এই দুইটা পয়েন্টে টান বল সমান। আমরা যেহেতু স্পেসিফিক কোনো পয়েন্ট ধরি নাই, তাহলে এখান থেকে আমরা আর্গুই করতে পারি যে তার মানে দড়ির যে কোনো পয়েন্টেই টান বল সমান হবে। উইথ কোন কন্ডিশন? অলমোস্ট ভরহীন দড়ি, ভরহীন দড়ি। ওকে, এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন? হ্যাঁ, টি প্রাইম ইকুয়ালস টি হয়ে গেলে তখন এ সমান 0 হয়ে যাবে। দ্যাটস দ্য পয়েন্ট। এ সমান 0 হবে, বাট একটু ঝামেলা আছে। সেটা হচ্ছে কি আমরা ডিএম অনেক ছোট বানাচ্ছিলাম না? তোমার উপরে জি 0, ভাই। নিচে হচ্ছে ডেল্টা এম, বাট আমরা লিমিট কি নিচ্ছি? লিমিট ডেল্টা এম গোস টু 0, ডেল্টা এম 0-র কাছাকাছি। এখন 0/0 কিন্তু 0 না, 0/0 কি? অনির্ণেয়। তার মানে এর মান আছে, কিন্তু তুমি এই মেথডে নির্ণয় করতে পারো নাই। তার মানে দুটি ত্বরণ হতে পারে, কিন্তু তুমি নিউটনের সেকেন্ড ল থেকে বের করতে পারবা না। এটা ছিল। আচ্ছা, সো ঠিক আছে, আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমাদের টেনশন ফোর্স শেষ। বাকি আছে হচ্ছে স্প্রিং, সরি স্প্রিং আর ফ্রিকশন। আমরা আগে স্প্রিং করে আসি। স্প্রিং আর একটু ইজিয়ার, স্প্রিং নিয়ে তেমন কিছু বলারও নাই। কারণ কি, স্প্রিং এর জন্য সুন্দর একটা ইকুয়েশন আছে। সো স্প্রিং কি আমরা সবাই চিনি, স্প্রিং হচ্ছে এরকম পেঁচানো পেঁচানো জিনিসটা। একে যদি আমি সাম্যাবস্থা থেকে এক্স দূরত্বে প্রসারিত করি, তাহলে এ যেদিকে প্রসারিত করছে তার বিপরীত দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করে। সেই ফোর্সটার মান কত হয়? সে ফার্স্ট ফোর্সটার মান হচ্ছে কে এক্স, যেখানে কে হচ্ছে স্প্রিং এর একটা প্রপার্টি। সো এটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট।
ভাইয়া মাইনাস কে এক্স হয় না এটা? ইয়েস, এই যে আমি ডাইরেকশন দেখাই দিচ্ছি তাই আমি জাস্ট নিচে মান লিখছি। সো এক্স এর বিপরীতে, সো আমি যদি অ্যাকচুয়াল ফোর্সের ইকুয়েশনটা লিখতে চাই তাহলে হবে এইটা সমান মাইনাস কে এক্স। সো এখানে কে হচ্ছে স্প্রিং ধ্রুবক। আমার মনে হয় না স্প্রিং নিয়ে আর কিছু বলার আছে। যাদের জন্য আলাদা সুন্দর ইকুয়েশন আছে তাদের নিয়ে অ্যাকচুয়ালি খুব বেশি কিছু বলার থাকে না নরমালি। ফ্রিকশন, নাও ফ্রিকশনে একটু ঝামেলা আছে, কারণ ফ্রিকশন হচ্ছে দুই টাইপের। ফ্রিকশনের বেসিক ডেফিনেশন আমরা একটু আগে বলে আসছি যে কোনো তল দুই টাইপের ফোর্স দিতে পারে, একটা তলের সাথে লম্ব আর একটা তলের সমান্তরাল। তলের সমান্তরাল ফোর্সের কম্পোনেন্টটাকে আমরা কি বলি? ঘর্ষণ বল বা ফ্রিকশন। এই ফ্রিকশন আবার দুই টাইপের হইতে পারে। এক হচ্ছে কি, দুই টাইপ না, আর অনেক টাইপ হইতে পারে, বাট আমাদের আলোচনার জন্য আপাতত দুই টাইপ। একটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন আর একটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। এই দুইটা হচ্ছে ডমিনেটিং টাইপ অফ ফ্রিকশন আর কি। এর বাদে আরো রোলিং ফ্রিকশন আছে, ড্র্যাগ ফ্রিকশন আছে, আরো কয়েক ধরনের ফ্রিকশন ভাইয়া আছে। এইখানে কোনটা নির্ণয় করা সহজ, স্ট্যাটিক নাকি কাইনেটিক? কোথায়? মানে কোন ঘর্ষণটা নির্ণয় করা সহজ? কাইনেটিক করা সহজ অবভিয়াসলি। সো সেজন্য চলো আগে আমরা কাইনেটিক ফ্রিকশনই দেখে আসি। কাইনেটিক ফ্রিকশন কি, খুব সুন্দর একটা ইকুয়েশন আছে, এফ কে ইজ ইকুয়াল টু মিউ কে টাইমস এন। হোয়াট ইজ মিউ কে? মিউ কে ইজ কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন, বা গতি ঘর্ষণ গুণাঙ্ক। বা গতি ঘর্ষণাঙ্ক। নাও এনটা কি? নর্মাল ফোর্স। ইয়েস, এন হচ্ছে কি? এন হচ্ছে নর্মাল ফোর্স। অবভিয়াসলি কোন সারফেসে, যে সারফেসের ফ্রিকশন বের করতে যাচ্ছি সেই সারফেসের নর্মাল ফোর্স। এখানে খুব সুন্দর একটা ইকুয়াল সাইন আছে, তাই আমাদের এই ফোর্স নিয়ে কোনো অসুবিধা নাই। সো কাইনেটিক ফ্রিকশন একটা ধ্রুবক ফোর্স, এর মান কি? একটা অজানা রাশি আছে। এটা কিসের উপর ডিপেন্ড করে? এটা ডিপেন্ড করে হচ্ছে ম্যাটেরিয়ালের প্রপার্টির উপর। কার সাপেক্ষে কার গতি হচ্ছে। আগেন ফ্রিকশনের আরেকটা জিনিস বলতে ভুলে গেছে, বাট আই থিঙ্ক ওটা অবভিয়াস, সবাই জানো। ফ্রিকশন কোথায় আসে? ফ্রিকশন হচ্ছে যেখানে গতি থাকে সেই গতির বিপরীতে, গতিতে বাধা দান করার জন্য একটা ফোর্স থাকে, সেটাকে আমরা বলি ফ্রিকশন। ওকে, সো এই যে দুইটা বস্তুর মধ্যে আপেক্ষিক গতি আছে, সেই দুইটা কিসের তৈরি? ওই দুইটা ম্যাটেরিয়ালের প্রপার্টির উপর ডিপেন্ড করে যে ওর কাইনেটিক ফ্রিকশন মানে গতি ফ্রিকশন গুণাঙ্ক কত হবে। আর নর্মাল ফোর্স কি? নর্মাল ফোর্স তো জাস্ট তোমার প্রতিক্রিয়া বল। সো কোনো একটা বস্তু মনে করো চলছে, এই কন্ট্রারি টু পপুলার বিলিভ, মানে যেটা দেখে তোমার মনে হইতে পারে যে আমার ঘর্ষণ বল সম্ভবত ডিপেন্ড করবে যে কতটুকু অংশ কন্ট্যাক্টে আছে। মনে করো আমি এটা একটা বস্তু, বাট এই বস্তুটাকে আমি কেটে এইরকম বানাই ফেললাম, ফ্রিকশনের মান চেঞ্জ হবে না অ্যাজ লং এজ তোমার নর্মাল ফোর্স সেম আছে। সো কন্ট্যাক্ট এরিয়া, টেম্পারেচার, হাবিজাবি কিছুর উপরই ডিপেন্ড করে না, ডিপেন্ড করে হচ্ছে নর্মাল ফোর্সের উপর, যেটা তুমি চেঞ্জ করতে পারো কিছু কাজ টাজ করে। নর্মাল ফোর্স বের করা আমরা একটু পরে শিখবো, সেখান থেকে দেখবা নর্মাল ফোর্স চেঞ্জ করা পসিবল। আর গতি ঘর্ষণ গুণাঙ্ক চেঞ্জ করতে তোমার বেসিক্যালি ম্যাটেরিয়াল চেঞ্জ করতে হবে, যেটা আমরা ধরে নিচ্ছি আপাতত করবো না। সো সুন্দর গতি ঘর্ষণ। এই গতি ঘর্ষণ কখন অ্যাপ্লাই করে? যখন দুইটা বস্তুর মধ্যে গতি আছে অলরেডি। সো আপেক্ষিক গতি এক্সিস্ট করে। আপেক্ষিক গতি এক্সিস্টস। সো স্ট্যাটিক ফ্রিকশন কখন? স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে জাস্ট উল্টা, যে আপেক্ষিক গতি স্টিল এক্সিস্ট করে না, বাট আমি গতি আনার ট্রাই করছি। বিকজ ফ্রিকশন কি করে? ফ্রিকশন কিন্তু গতিকেও বাধা দেয়, গতিতে আনার প্রবণতাকেও বাধা দেয়। সো আমরা যদি স্ট্যাটিক ফ্রিকশনে ব্যাক আসি, স্ট্যাটিক ফ্রিকশন কি করে? মনে করো একটা বস্তু এরকম স্থির আছে, তুমি একে যখন একটা ধাক্কা দিবা, এই তল কি করবে? এই তল হচ্ছে ঘর্ষণ দিয়ে একে পেছনে একটু ধরে রাখবে। এই ঘর্ষণ বলের মানকে আমরা লেখা হচ্ছে মিউ এস দিয়ে। এটা সমান আগের ফর্মুলার মতনই মিউ এস টাইমস এন, যেখানে
এস হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট বা কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট or স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক এন হচ্ছে আগের মতনই নর্মাল ফোর্স বা প্রতিক্রিয়া বল, বাট এবার এখানে অসুবিধা হবে হচ্ছে এইখানে সাইনটা এরকম। সো এই জন্য আগে বলি আমরা আরো ঝামেলার ফোর্স পার করে আসলেও এটা প্রবাবলি সব থেকে ঝামেলার ফোর্স এখন পর্যন্ত, মানে যেগুলার ইকুয়েশন নাই সেগুলো থেকেও এটা ঝামেলার ফোর্স। এর ইকুয়েশন আছে কিন্তু ইকুয়েশনের মধ্যে একটা লেস দেন অর ইকুয়াল টু সাইন চলে আসছে। সো হোয়াট ডাজ দিস সে? এটা বলে যে হচ্ছে তোমার যে ইকুয়েশন নাকি ইনইকুয়ালিটি? সরি, এটা কি ইকুয়েশন নাকি ইনইকুয়ালিটি? ইনইকুয়ালিটি। তাহলে কি আমরা একটা যে মানটা পাবো সেটা কি একদম এক্সাক্ট মান পাওয়া সম্ভব না? এক্সাক্ট মান পাওয়া সম্ভব, বাট এটা হচ্ছে আবারও ডিপেন্ড করবে ওই যে কন্ডিশনের উপর, কনস্ট্রেইনের উপর। তো আমার ফ্রিকশন ফোর্সের একটা ভ্যালু আছে, দিস ভ্যালু ক্যান বি আপ টু মিউ এস এন এন্ড অলসো ক্যান বি লেস দেন দ্যাট। চলো একটি এক্সাম্পল দেখি। মনে করো এরকম একটা বস্তুর স্থির আছে, প্রথমে আমরা ধরে নিই ইকুয়াল ধরি, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের এইচএসসির বইয়ে বা এসএসসির বইয়ে হচ্ছে এই ফর্মুলাটা ইউজ করা হয়। নাও একটা এক্সাম্পল দেখি যে এটা কেন ট্রু না। মনে করো এইটা আছে, এর প্রতিক্রিয়া বল এন সমান হচ্ছে 10 নিউটন, 10 না ধরো 100 নিউটন, আর ঘর্ষণ গুণাঙ্ক স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস সমান ধরো হচ্ছে 0.1। তাহলে আমার মিউ এস এন সমান কত? 10 নিউটন। সো অ্যাজিউমিং এটা ইকুয়াল সাইন, আমরা ধরে নিচ্ছি ইকুয়াল সাইন, তাহলে কি আমি যদি এটাকে অল্প একটু এর পাশে ধাক্কা দিই, মনে করো 5 নিউটনে, তাহলে এর উপরে একটা ফ্রিকশন ফোর্স কাজ করবে বিপরীতে, তার মান কত হবে? 10 নিউটন। অ্যাজিউমিং এই ইকুয়ালিটি, হুইচ ইজ নট ট্রু, সেটা আমরা প্রমাণে ট্রাই করছি। তার মানে কি হলো? তার মানে হলো যে এর উপর নেট ফোর্স কত? এই দিকে 5 নিউটন। নাও লেটস সি যে এটা কতটুকু অ্যাবসার্ড। এটা তাহলে কি বলছে যে মিউ এস এম এর থেকে কম বলে যদি তুমি কোনো বস্তুকে ধাক্কা দাও, তুমি যেদিকে ধাক্কা দিচ্ছ বস্তু তার বিপরীতে যাওয়া শুরু করবে। এটা কি কখনো হতে দেখছো তোমরা যে তুমি একটা বস্তুকে ধাক্কা দিচ্ছ, ওই দিকে না যে তোমার দিকে ব্যাক আসা শুরু করছে? নো। ইয়েস, সো দিস ডাজন্ট হ্যাপেন। সো এই জন্য এই কেসে আর 10 নিউটন হবে না, এই জন্য আমার এখানে হচ্ছে লেস দ্যান অর ইকুয়াল টু সাইন লাগবে। এই ক্ষেত্রে ফ্রিকশন ফোর্সের ভ্যালু কত হবে? যে ফোর্স তুমি অ্যাপ্লাই করছো সেটা এক্স্যাক্টলি 5 নিউটন। লেটস সে তুমি অ্যাপ্লাই করলে 9 নিউটন, এটা 9 নিউটন হবে। তুমি অ্যাপ্লাই করলে 2 নিউটন, এটাও 2 নিউটন হবে। তুমি যদি এটা অ্যাপ্লাই করো 10 নিউটন, এটা 10 নিউটন পর্যন্ত হবে। কিন্তু এবার যদি তুমি 11 নিউটনে যাও, এটা আর বাড়বে না, কারণ এর ভ্যালু 10 নিউটনের বেশি হওয়া পসিবল না। তখন কি হবে? তখন বস্তু বেসিক্যালি দিকে মুভ করা শুরু করবে, তখন গতি ঘর্ষণ কেটে স্থিতি ঘর্ষণ কেটে গতি ঘর্ষণ আসা শুরু করবে। সো এবার ক্লিয়ার হয়েছে যে এর অ্যাকচুয়ালি স্পেসিফিক ভ্যালু বের করা পসিবল, এন্ড মেইন ইকুয়েশনটাই ইকুয়ালিটি নাই, ইনইকুয়ালিটি আছে। অলরাইট, সো এই পর্যন্ত আর কারোর কোনো কোয়েশ্চেন আছে? ওকে না। ওকে, আমি যা ভাবছিলাম তার থেকে অ্যাকচুয়ালি বেটার যাচ্ছে ক্লাস। আমি ভাবছিলাম আরো দেরি হবে জিনিসপাতি ব্যবহার করতে। সো আমরা একটু একটা লিস্ট করে ফেলি যে আমাদের কার কার ফোর্সের ইকুয়েশন আছে, কার কার নাই। নর্মাল ফোর্স আর টেনশন ফোর্স, এদের জন্য ইকুয়েশন নাই। কাইনেটিক ফ্রিকশন আছে, ওয়েট আছে, স্প্রিং আছে। এটা হচ্ছে কি ইকুয়েশন, নো ইকুয়েশন, মানে ভ্যালু বের করার জন্য আলাদা কোনো ইকুয়েশন নাই, এর জন্য ইকুয়েশন আছে। স্ট্যাটিক ফ্রিকশনকে কোথায় ফেলাবা? কাইন্ডা মাঝামাঝি।
ইয়েস এক্স্যাক্টলি, এর সব থেকে বেটার হয় আরেকটা আলাদা ঘর করে দিতে, যে ইনইকুয়ালিটি বেসড ইকুয়েশন। তাহলে Yes. নো ইকুয়েশনটাকে বানানো উচিত হচ্ছে কন্ডিশন বেসড। ইয়েস ইয়েস, এগুলো কন্ডিশন বেসড লেখা হচ্ছে, আর এটা হচ্ছে ইনইকুয়ালিটি বেসড। সো দিস ইজ fs is less than or equal to mu s n. সো এই পয়েন্টে আই থিঙ্ক আমরা 5 বা 10 মিনিটের একটা ব্রেক নিতে পারি। এরপরে আমাদের কাজ কি? এরপরে আমাদের কাজ হচ্ছে যে এরপরে আছে হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম, কনস্ট্রেইন, এন্ড দেন আমরা টোটালি প্রবলেম সলভিং এ যাব। সো আমার এস্টিমেট হচ্ছে আমরা যদি 9:20 পর্যন্ত ব্রেক নিই, ফ্রি বডি ডায়াগ্রাম করাতে 9:40 পর্যন্ত যাবে, মানে কনস্ট্রেইন করাতে 10টা পর্যন্ত, আর তারপরে আমরা হচ্ছে হয়তো আরো 25 মিনিট প্রবলেম সলভ করতে পারবো। ওকে, সো দেন উই ক্যান টেক আ 10 মিনিট ব্রেক। আমরা হচ্ছে ব্যাক আসবো 9:20-এ। Yeah, somebody's asking a question in the chat box. ওকে, ভাইয়া প্রতিটা স্লাইড 1 মিনিট করে একটু দেওয়া যাবে? ওকে, সো আচ্ছা, অনেকগুলো কোয়েশ্চেন আছে, জাস্ট আ মিনিট, আই উইল ব্যাক টু দ্যাট। ভাইয়া এসএসসি তে আমাদের ইন্টিগ্রেশন না, এখন কি আমাদের আলাদা করে ইন্টিগ্রেশনটা টপিকটা করতে হবে? করে রাখলে ভালো অবভিয়াসলি। এসএসসি তে যারা আসো, আই থিঙ্ক ফিজিক্স অলিম্পিয়াডে ভালো করতে চাইলে পড়ে ফেলা উচিত ইন্টিগ্রেশন। কিভাবে পড়বা? ক্লাসরুমে যেয়ে দেখবা, আমি কয়েকটা পোস্ট করছি রিসোর্স নিয়ে, ওইখানে পাবা। আচ্ছা, একজন অ্যাকচুয়ালি অলরেডি রেসপন্স দিছে। ভাইয়া আপনি দেশের বাইরে আন্ডারগ্রেডে অ্যাপ্লাই করছিলেন, আন্ডারগ্রেড হবে না, আন্ডারগ্রেড এ, আচ্ছা মেক সেন্স। অ্যাপ্লাই করেছিলেন? ইয়েস, গত বছর করেছিলাম, ডিডন্ট গো ভেরি ওয়েল। ইয়েস, দ্যাটস অল আই থিঙ্ক। প্রত্যেকটা স্লাইড 1 মিনিট করে দেওয়া যাবে? তোমার কি এখনই লাগবে? বিকজ ক্লাস শেষে কিন্তু আমি পুরো স্লাইডটা ক্লাসরুমে আপলোড করে দিব। স্ক্রিনশট নেওয়ার জন্য। ওকে, well, screenshot technically লাগতো না because I will be sharing this slide anyway. Alright, so screenshot এর জন্য এখন না যায়, I will go get some water. আমরা 9:20-এ ব্যাক আসি। ভাই স্লাইডটা একটু উপরে তুলবেন। কতটা উপরে? Because I will sharing this slide, so এখন তোলার জন্য আশ করার কোনো দরকার নেই।